দর্শক শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বিগত দুটি সরকার হামের টিকা সঠিক সময় না দিয়ে ক্ষমার অযোগ্য অপরাধ করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারের চেষ্টায় হাম পরিস্থিতির অবনতি কিছুটা রোধ করা গেছে বলে জানান তিনি। ক্রমান্বয়ে স্বাস্থ্য খাতে জিডিপির ৫% বরাদ্দ, ই হেলথ কার্ড ও জাতীয় স্বাস্থ্য বীমা চালু করা হবে বলেও জানান প্রধানমন্ত্রী। আধুনিক সেবা নিশ্চিতে গ্রাম ও শহরের বৈষম্য দূর করা হবে বলেও জানান সরকার প্রধান। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের সম্মেলনে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। রুদ্র রফিকের রিপোর্ট। পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় উপজেলা পর্যায়ে প্রাথমিক ও জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিতের লক্ষ্যে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের নিয়ে এই সম্মেলন। আজকের এই সম্মেলন বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থাপনার ইতিহাসে একটি ঐতিহাসিক সন্ধিক্ষণ। যোগ দেন স্বাস্থ্যমন্ত্রী, প্রতিমন্ত্রী সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তারা। অনুষ্ঠানে 6টি ক্যাটাগরিতে শ্রেষ্ঠ কর্মকর্তাদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। স্বাস্থ্যসেবার বিভিন্ন ইনোভেশন ও ল্যাবরেটরি পরীক্ষা। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, সুস্বাস্থ্যের বাংলাদেশ গড়ে তুলতে চায় বিএনপি সরকার। শহর এবং গ্রাম অঞ্চলে স্বাস্থ্যসেবা প্রাপ্তির ক্ষেত্রে বৈষম্য দূর করা বর্তমান সরকারের অন্যতম একটি প্রায়োরিটি। বৈষম্য দূর করে স্বাস্থ্যসেবার বিকেন্দ্রীকরণের লক্ষ্যে আমরা ইতিমধ্যেই পদক্ষেপ গ্রহণ এবং বাস্তবায়নের কাজও ধীরে ধীরে শুরু করেছি। সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকারের নেয়া পরিকল্পনা চিকিৎসকদের সামনে তুলে ধরেন সরকার প্রধান। ক্রমান্বয়ে স্বাস্থ্য খাতে জিডিপির ৫% বরাদ্দ দেওয়ার পরিকল্পনা গ্রহণ করেছে। সারা দেশে ১ লক্ষ হেলথ কেয়ার নিয়োগ দেওয়ারও একটি পরিকল্পনা বা সিদ্ধান্ত রয়েছে। শীঘ্রই একটি সমন্বিত ই হেলথ কার্ড চালু করতে পরিকল্পনা গ্রহণ করেছে, যার মাধ্যমে দেশের প্রতিটি নাগরিকের স্বাস্থ্য তথ্য ডিজিটালি সংরক্ষিত থাকবে। ধাপে ধাপে একটি জাতীয় স্বাস্থ্য বীমা চালু করার পরিকল্পনা বা চিন্তাভাবনাও করছে। হামের টিকা ঠিকমতো না দেওয়ায় আওয়ামী লীগ ও অন্তর্বর্তী সরকার ক্ষমাহীন অপরাধ করেছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। সারা দেশে শিশুদেরকে হামের টিকা না দেওয়ার ফলে বিগত ইমিডিয়েট দুটি সরকারের জীবন বিনাশী ব্যর্থতা মনে হয় ক্ষমাহীন অপরাধ। বর্তমান সরকার সারা দেশে জরুরি ভিত্তিতে হামের টিকা দিয়ে তড়িৎ ব্যবস্থা নেওয়ায় আল্লাহর রহমতে পরিস্থিতি অবনতি কিছুটা রোধ করা সম্ভব হয়েছে এবং আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আপনাদের ঐকান্তিক প্রচেষ্টার ফলে এটিকে আমরা রোধ করে নিয়ে আসতে সক্ষম হব ইনশাআল্লাহ। সুস্থ জাতি গড়ার যে স্বপ্ন সরকার দেখছে তা বাস্তবায়নে চিকিৎসকদের এগিয়ে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। সবাই যদি একটু করে আমরা করি, একটু তো পরিবর্তন নিশ্চয়ই হবে, কেন হবে না, অবশ্যই হতে হবে। রুদ্র রফিক, আরটিভি, ঢাকা। রাষ্ট্র ব্যবস্থার উপর জনগণের হারিয়ে যাওয়া আস্থা তারেক রহমান ফিরিয়ে এনেছে বলেও দাবি করেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ডক্টর মাহদি আমিন। বলেন, প্রধানমন্ত্রী নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়ন করছেন, যা এক অনন্য অর্জন। অভিযোগ করেন, উন্নয়নের পথে সরকারকে সহযোগিতা না করে গুজব ও অপপ্রচার ছড়ানো সহ বিকল্প পথে হাঁটছে বিরোধী দল। সরকারের 2 মাস পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। শামীম চৌধুরীকে সঙ্গে নিয়ে আরো জানাচ্ছেন বিলাল হোসেন। সবচেয়ে বড় অর্জন বাংলাদেশের জনগণ তারেক রহমানকে বিশ্বাস করেছে। প্রধানমন্ত্রী তেজগাঁও কার্যালয়ে সরকারের 2 মাস পূর্তি উপলক্ষে এই সংবাদ সম্মেলন। শুরুতেই বিএনপি সরকারের 2 মাসে 60 দিনের উল্লেখযোগ্য পদক্ষেপ তুলে ধরেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ডক্টর মাহদি আমিন। পর্যায়ক্রমে সরকারি মালিকানাধীন বন্ধ কারখানা ও শিল্প প্রতিষ্ঠানগুলো চালু করে কর্মসংস্থান বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে, যার মাঝে প্রাধান্য পাচ্ছে চিনিকল, রেশম ও পাট শিল্প। চাঁদাবাজি বন্ধে সরকারের গৃহীত পদক্ষেপ উল্লেখ করে মাহদি আমিন বলেন, বৈশ্বিক অস্থিরতার মাঝেও সরকার তেলের দাম বৃদ্ধি করেনি। জনস্বার্থে ভর্তুকি বৃদ্ধি, বিকল্প উৎস থেকে ক্রয়ের উদ্যোগ, দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক কূটনীতিতে তেলের সংস্থানকে প্রাধান্য প্রদান এবং আন্তর্জাতিক দর কষাকষিতে বিশেষ গুরুত্ব, এই বহুমুখী পদক্ষেপের ফলে সামগ্রিকভাবে যে কোনো দেশের তুলনায় বাংলাদেশের তেলের দাম যথেষ্ট কম রয়েছে। সরকার ইতিবাচক পদক্ষেপ সহযোগিতা না করায় বিরোধী দলের সমালোচনা করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র। সরকার যে সমস্ত ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করেছে, বিরোধী দল সেই কাজের জন্য সামগ্রিকভাবে সহযোগিতা করবে, কিন্তু আমরা দেখতে পেলাম তারা সেটি না করে সংসদে হট্টগোল করা, রাজপথে আন্দোলনের হুমকি, গুজব অপপ্রচার ছড়ানো সহ
বিকল্প পথ বেছে নিয়েছে, যা দেশের অগ্রযাত্রার পথে কিছুটা প্রতিবন্ধক। সামগ্রিক উন্নয়নে সরকারের গৃহীত পদক্ষেপ তুলে ধরে জুলাই সনদ বাস্তবায়নে সরকার অবস্থান তুলে ধরেন। জুলাই সনদে নোট অফ ডিসেন্ট সহ বিএনপি সম্মত হয়ে যেভাবে স্বাক্ষর করেছিল, সেই স্বাক্ষরিত জুলাই সনদকে মাননীয় প্রধানমন্ত্রী বাস্তবায়নের জন্য দৃঢ় প্রতিজ্ঞ। এসব অধ্যাদেশের সঙ্গে মানবাধিকার কমিশন, গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ সহ 16টি অধ্যাদেশ অধিকতর যাচাই বাছাই করে আবার সংসদে বিল আকারে উত্থাপন করা হবে। সাংবাদিকদের গঠনমূলক সমালোচনার আহ্বান জানিয়ে অপপ্রচারের বিরুদ্ধে তথ্যভিত্তিক অবস্থান নেয়ার আহ্বান জানানো হয়। সবার প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে পারবো। বিল্লাল হোসেন, RTV, ঢাকা। এখনো সময় আছে, অবিলম্বে গণভোটের রায় মেনে নিয়ে বাস্তবায়ন করুন, তা না হলে আপনাদের পরিণতি আওয়ামী লীগের চেয়েও খারাপ হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামের নায়েবে আমির ও সংসদ সদস্য ATM আজহারুল ইসলাম। বিকেলে রাজধানীর বিজয়নগরে গণভোটের রায় বাস্তবায়ন ও জ্বালানি সংকট নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ সহ জনদুর্ভোগ লাঘবের দাবিতে জামায়াতের নেতৃত্বাধীন 11 দলীয় জোটের সমাবেশ ও গণমিছিলে অংশ নিয়ে একথা বলেন তিনি। কর্মসূচিতে অংশ নিয়ে গণতন্ত্র নয় 12 ফেব্রুয়ারি দেশে জিয়াতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে বলে মন্তব্য করেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। মাননীয় প্রধানমন্ত্রী তার চূড়ান্ত অভ্যাস সমাবেশের ভাই তাদেরকে নিয়ে এসেছে, কাউকে দিতে বসিয়েছে, কাউকে বাংলাদেশ ব্যাংকে বসিয়েছে, কাউকে বিচারালয়ে বসিয়েছে, কাউকে পুলিশ প্রশাসনে বসিয়েছে। এই যে জিয়াউর রহমানের সন্তানের ভবিষ্যৎ, এই সন্তানের ভবিষ্যতের সাথে বাংলাদেশের ভবিষ্যৎ যাবে না। আপনারা যে জাতীয়তাবাদী ব্রিটিশ সরকার, আপনাদের মনে করেন জনগণকে আন্দোলন জবাবেন, আপনাদের পেটুয়া বাহিনী দিয়ে তারা আপনারা ভোটার সঙ্গে বাস করছেন। সংসদ থেকে ওয়াকআউট করা বিরোধী দলের অধিকার হলেও অকারণে সংসদ বয়কট করলে গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে, এমন মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফেজ উদ্দিন আহমদ বীর বিক্রম। বলেন, আগামীতে কোনো স্বৈরশাসক বাংলাদেশে প্রভাব বিস্তার করতে পারবে না। দুপুরে বরিশালে চেম্বার অব কমার্স আয়োজিত আলোচনা সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এ সময় আওয়ামী স্বৈরশাসনের বিরুদ্ধে রাজপথে আন্দোলন করা দলগুলোকে নিজেদের মধ্যে ঐক্য বজায় রাখার আহ্বান জানান হাফিজ উদ্দিন। আমরা আশা করব সাধারণ মানুষের অধিকার যেন সবসময় প্রতিষ্ঠিত থাকে, গণতন্ত্র যেন বিরাজমান থাকে, জনগণ যাতে তাদের পছন্দের সরকার বেছে নিতে পারে তাদের ইচ্ছামতো, এই স্বাধীনতা যেন তাদের থাকে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এ দেয়া ঋণের কিস্তি ছাড়ে আশাবাদী অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। কিছু শর্ত পূরণে বাংলাদেশ পিছিয়ে থাকলেও আগামী 15 দিনের মধ্যেই বিষয়গুলো সমাধান হবে বলে মনে করেন তিনি। যুক্তরাষ্ট্রে IMF সদর দপ্তরে শুক্রবার দুটি টিমের সঙ্গে বৈঠক হয় অর্থমন্ত্রীর নেতৃত্বে ওয়াশিংটন ডিসিতে অবস্থান করা বাংলাদেশ মিশনের সঙ্গে। বৈঠক শেষে সাংবাদিকদের বিষয়টি তুলে ধরেন অর্থমন্ত্রী। এটা কোনো একদিনের সিদ্ধান্ত না, 1 ঘন্টার সিদ্ধান্ত না, এটা চলতেই থাকবে আলোচনা। 15 দিন পরও আবার আলোচনা চলবে, তারপরেও চলবে। এইসব হচ্ছে দিস ইজ অল ওয়ার্ক ইন প্রোগ্রেস, চলতে থাকবে এবং যত যেতে থাকবো আমরা এর মধ্যে সমাধান হবে, এর মধ্যে আমাদের কাজও চলতে থাকবে। সবাই মধ্যে একটা পজিটিভিটি আমরা দেখতে পাচ্ছি। বাংলাদেশ নতুন সরকারকে তারা সমর্থন দিচ্ছে, নতুন সরকারের যে ম্যানিফেস্টো সেটার প্রতি তারা অ্যালাইন হয়েছে। দেশে বাড়ছে হামের সংক্রমণ। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নতুন করে হাম আক্রান্ত 36 শিশুকে ভর্তি করা হয়েছে। এখন হাসপাতালে মোট 117 জন শিশু চিকিৎসাধীন রয়েছে। চাঁপাইনবাবগঞ্জে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে রোগীর চাপ বাড়ছে। একদিনে নতুন করে আরও 32 জন রোগী হাসপাতালে ভর্তি হওয়ায় বাড়ছে উদ্বেগ। বরগুনায় নতুন করে হামে আক্রান্ত হয়েছে আরও 33 জন। মাগুরায় শিশুদের পাশাপাশি হামে আক্রান্ত হচ্ছে বড়রাও। জেলা সদর হাসপাতালে গায়ে জ্বর, বমি এবং র্যাশ নিয়ে ভর্তি হয়েছে একজন। এদিকে লক্ষ্মীপুরে আগামী 20 এপ্রিল থেকে 10 মে পর্যন্ত হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। ফরিদপুরে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এক সপ্তাহ পরে গোসল টোসল করানোর পরে দেখি আবার জ্বর। দেশজুড়ে বাড়ছে তেল সংকট, সেই সাথে বাড়ছে ভোগান্তি।
গ্রাহকরা বলছেন সরকার তেল সংকট নেই দাবি করলেও বাস্তবে তার ভিন্ন চিত্র দেখা যাচ্ছে। ফিলিং স্টেশন পরিদর্শন করে বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান বলেন, তেল সংকট নিয়ে সরকার লুকোচুরি ও ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। সেই সাথে তেলের সংকট ও চাঁদাবাজির কারণে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পাচ্ছে বলে জানান তিনি। আরও জানাচ্ছেন বিপুল দেব রায়। রাজধানী সহ সারা দেশে জ্বালানি তেল সংকট যেন ভয়াবহ আকার ধারণ করছে। কাঠ ফাটা রোদ আর অসহ্য গরম সহ্য করে ঘন্টা পর ঘন্টা অপেক্ষায় থেকেও তেল পাচ্ছেন না গ্রাহকরা। রাজধানীর প্রতিটি তেলের পাম্পে একই চিত্র। দিন এবং রাতের অর্ধেকটা সময় কেটে গেলেও সিরিয়াল যেন শেষ হয় না। রাত 1:30টায় আপনার সিরিয়াল ধরছে, এখন তেল পাইতেছি। ভোগান্তি মানে যে দেখতেছেন না খেয়ালে কোনো খাবার পাওয়া যায় না, কিচ্ছু পাওয়া যায় না। এটার ভাই বলার কিছু নাই, আমাদের বলার মতো ভাষা নেই এখানে আর। সরকারের পক্ষ থেকে তেলের সংকট নেই ও পর্যাপ্ত মজুদের দাবির প্রেক্ষিতে ক্ষোভ প্রকাশ করে গ্রাহকরা বলছেন, এমন ভোগান্তি তাদের জীবনযাত্রায় ব্যাপক প্রভাব ফেলেছে। কিন্তু সরকার যেটা বলে আর পাম্পের যা অবস্থা এটা মিল পাই না। একদিন যাই শুধু তেল নিতেই, আর একদিন যা হচ্ছে ভাড়া মারতে। 15 দিন তেলের পিছনে শ্রম দিচ্ছি আর 15 দিন রাস্তায় শ্রম দিচ্ছি। এদিকে শনিবার দুপুরে রাজধানীর আসাদ গেট এলাকায় ফিলিং স্টেশন পরিদর্শন শেষে বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির বলেন, তেল সংকট নিয়ে সরকার লুকোচুরি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। এখানে লুকোচুরির কি আছে? আমরা খোলামেলা সত্য কথাটা বলি, সবাই মিলে তার সমাধানের পথ খুঁজে বের করি। তা না করে ধামাচাপা দেওয়া হলে সেচে কি পাওয়ার টিলার চালানোর জন্য আমার কৃষক ভাইটা তেল পাবে? এছাড়া চাঁদাবাজি ও তেল সংকটে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পাচ্ছে জানিয়ে জামায়াত আমির আরও বলেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি খুবই খারাপ অবস্থায় রয়েছে। একটা হলো তেলের বাজারে অস্থিরতা সংকট, এই জন্য পরিবহন খরচ বেড়ে গেছে। আর একটা হলো চাঁদাবাজির রেটও বাড়াই দিচ্ছে। এই দুইটার ভার এসে সাধারণ জনগণের ঘাড়ে পড়তেছে। বিপুল দেবরাই, RTV, ঢাকা। দেশের সব ধরনের জ্বালানি তেলের দাম অন্তত 15% বাড়িয়েছে সরকার। নতুন দাম রোববার থেকে কার্যকর হবে। নতুন মূল্য অনুযায়ী প্রতি লিটার ডিজেল 115 টাকা, অকটেন 140 টাকা, পেট্রোল 135 টাকা এবং কেরোসিন 130 টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে ডিজেল 100 টাকা, কেরোসিন 112 টাকা, অকটেন 120 টাকা এবং পেট্রোলের দাম ছিল 116 টাকা। এদিকে দাম বৃদ্ধির ফলে পরিবহন খরচ, কৃষি উৎপাদন ব্যয় এবং নিত্যপণ্যের দামে প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ জানিয়েছে, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য বজায় রাখা এবং জ্বালানি সরবরাহ ব্যবস্থা স্থিতিশীল রাখতে এই মূল্য সমন্বয় করা হয়েছে। সীমান্ত সমস্যা কমিয়ে পারস্পরিক আস্থা বাড়ানো গেলে সার্ক হবে বিশ্বের অন্যতম বাণিজ্য সংগঠন। ইসলামাবাদে আয়োজিত সার্ক চেম্বারের সম্মেলনে এই মন্তব্য করেন সার্কের বর্তমান সভাপতি জসিমউদ্দিন সহ অন্য ব্যবসায়ীরা। সার্কভুক্ত দেশগুলোর বৈদেশিক বাণিজ্যের পরিমাণ প্রায় $3.5 ট্রিলিয়ন মার্কিন ডলার। সেখানে সদস্য দেশগুলো নিজেদের মধ্যে বাণিজ্য মাত্র $25 থেকে $40 বিলিয়ন। ইসলামাবাদ থেকে আরও জানাচ্ছেন তহিদুর রহমান। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত হয়েছে সার্ক চেম্বারের হেডকোয়ার্টার ভবন উদ্বোধন, যেখানে সার্কভুক্ত দেশের প্রতিনিধি সহ পাকিস্তানের শীর্ষ ব্যবসায়ীরাও উপস্থিত ছিলেন। বক্তব্য রাখেন পাকিস্তান সরকারের মন্ত্রী পরিষদ সদস্যরাও। বক্তারা সার্কের সম্ভাবনার কথা তুলে ধরেন। সার্কভুক্ত দেশগুলোর বৈদেশিক বাণিজ্যের পরিমাণ প্রায় $3.5 ট্রিলিয়ন মার্কিন ডলার, কিন্তু দেশগুলোর নিজেদের মধ্যে বাণিজ্য মাত্র $25 থেকে $40। ব্যবসা সহজীকরণ, সীমান্ত সমস্যা কমিয়ে পারস্পরিক আস্থা বাড়ানো গেলে সার্ক হবে বিশ্বের অন্যতম বাণিজ্য সংগঠন, এমনটা মনে করেন বিদায়ী সভাপতি জসিমউদ্দিন। আমাদের দেয়ার ইজ এ লট অফ অপরচুনিটি আমাদের এই বিজনেসটাকে বাড়ানোর জন্য। দেয়ার ইজ সাম ব্লক, আমাদের পলিটিক্যাল ব্লক আছে, বাট বিজনেস টু বিজনেস আমরা এগিয়ে যেতে পারি। বাংলাদেশে যে বর্তমান যে পলিটিক্যাল গভর্নমেন্ট আছে তারাও সার্কটাকে স্ট্রেনথেন করার জন্য আমি মনে করি যে দিস ইজ দ্য টাইম আমরা আবার এটা সার্কটাকে আবার স্ট্রেনথেন করি এবং আমরা এর উপকারিতাটা আমরা গ্রহণ করি। পরে ইসলামাবাদের একটি হোটেলে অনুষ্ঠিত হয় সার্ক চেম্বারের ইসি মিটিং এবং জেনারেল অ্যাসেম্বলি মিটিং, যেখানে বিভিন্ন দেশের প্রতিনিধিরা বিদায়ী সভাপতি জসিমউদ্দিনের অবদানের কথা তুলে ধরেন। বলেন, তার চেষ্টায় হেডকোয়ার্টার ভবন প্রতিষ্ঠা সহ নানা অগ্রগতি হয়েছে।
বিদায়ী সভাপতি জসিমউদ্দিন সব সময় সার্কের অগ্রগতির জন্য কাজ করে যাওয়ার প্রত্যয় জানান। তৌহিদুর রহমান, RTV, ইসলামাবাদ, পাকিস্তান। সবার আগে বাংলাদেশকে সামনে রেখে কাজ করে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে তথ্য প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী বলেন, গণমাধ্যম এবং সাংবাদিকদের স্বাধীনতা অব্যাহত রাখতে কাজ করছে সরকার। সন্ধ্যায় রাজধানী বনানীতে এক হোটেল হুজ হু নামক সংগঠনের 2026 সালের অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য গুণীজনদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। আমরা আশা করব সকলেই যেন সবার আগে বাংলাদেশকে সামনে রেখে কাজ করে এগিয়ে যান। আমাদের সাংবাদিক এবং সংবাদ মাধ্যমের গণমাধ্যমের যে স্বাধীনতা আছে এই স্বাধীনতাটা অব্যাহত থাকবে এবং এই বিষয়ে আমার মন্ত্রণালয়ের পক্ষ থেকে সকল রকম প্রচেষ্টা থাকবে। ৭১-এর ইতিকথা বইটির মাধ্যমে নতুন প্রজন্ম স্বাধীনতার ইতিহাস জানতে পারবেন উল্লেখ করে সোশ্যাল মার্কেটিং কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা তসলিম উদ্দিন খান বলেন, পাশাপাশি বইটি সাহিত্য বিকাশেও ভূমিকা রাখবে। বিকেলে রাজধানী বনানীতে SMC টাওয়ারে ৭১-এর ইতিকথা বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বিশিষ্টজনরা অংশ নেন। পরে বইটির লেখক সাবেক সচিব বীর মুক্তিযোদ্ধা ওয়ালিউল ইসলাম রচিত গ্রন্থ সম্পর্কে নিজের বক্তব্য তুলে ধরেন। অনুষ্ঠানে বইটি সম্পর্কে নিজেদের মত প্রকাশ করেন অতিথিরা। এটা যেটা আমি জেনেছি সেটা হয়তো পরের প্রজন্মে যথাযথভাবে যদি রিলে করা না যায় তাহলে জিনিসটা হারিয়ে যাবে, সেজন্যই আমি এটা লিখে রেখেছি। উনি অগ্রণী একটা ভূমিকা পালন করেছেন, এই জন্য আমরা মনে করেছি ওনাকে অনুরোধ করেছি যে এই বইটি প্রকাশ করতে, যাতে করে এই বইটি আমাদের ফিউচারের প্রজন্মের জন্য একটা দলিল হিসেবে থাকে। খেলার সংবাদ। শঙ্কর মেঘ কাটিয়ে আজ থেকে শুরু হলো ঢাকার প্রিমিয়ার লিগের দলবদল। শনিবার সকাল 11টা থেকে শুরু হয়ে এই কার্যক্রম চলবে আগামীকাল বিকেল 5টা পর্যন্ত। নানা অনিশ্চয়তা কাটিয়ে প্রিমিয়ার লিগ মাঠে গড়ানোয় বিসিবি সভাপতি তামিম ইকবালকে ধন্যবাদ জানিয়েছেন প্রাইম ব্যাংকের নাম লিখানো মাহমুদুল্লাহ রিয়াদ। আর মোহাম্মদ মিঠুনের দাবি পারিশ্রমিকের নিশ্চয়তা। আরও জানাচ্ছেন রাফি আমিন। অবশেষে স্বস্তির নিঃশ্বাস দেশের ক্রিকেটারদের। গত কয়েক মাসে লিগ আয়োজনে অনিশ্চয়তার কারণে ক্রিকেটারদের যে দুশ্চিন্তা ছিল সেটা এখন কেবলই অতীত। শনিবার সকাল 11টা থেকেই দলবদলের হাওয়ায় মুখরিত হয়ে ওঠে সিসিডিএম প্রাঙ্গণ। কেউ ফিরেছেন পুরনো ঘরে, কেউ আবার নতুন ঠিকানায়। এদিন মাহমুদুল্লাহ রিয়াদ মোহামেডান থেকে নাম লিখিয়েছেন প্রাইম ব্যাংকে। অবশ্য এই ক্রিকেটারের স্বস্তির কারণ লিগটা শুরু হওয়ায়। এটা খুবই স্বস্তিকর সব ক্রিকেটারদের জন্য যে প্রিমিয়ার লিগটা মাঠে গড়াচ্ছে ইনশাআল্লাহ, কারণ অল হ্যাভ বিন ওয়েটিং ফর দিস অপরচুনিটি। তো এটাই সবচেয়ে স্বস্তিকর এবং আনন্দদায়ক। এদিকে প্রিমিয়ার লিগের প্রতিটি আসরেই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে ক্রিকেটারদের পারিশ্রমিক। এবার অন্তত পরিবর্তন চান প্রথম বিভাগ থেকে উঠে আসা ঢাকা লেবার্সে নাম লিখানো মিঠুন। সব টিম কিন্তু একরকম না, কিছু টিম আছে যাদের পেমেন্ট সিস্টেম খুবই ভালো, কিছু টিম আছে যারা আজীবনী প্লেয়ারদেরকে প্রতি বছরই শুনতে হয়। তো আমি আশা করব ওই জায়গা থেকে বের হয়ে যে কমিটমেন্টটা থাকবে সেটা টিমগুলা, যেমন প্লেয়ার 100% কমিটমেন্ট দিয়ে মাঠে খেলে, অ্যাট দ্য সেম টাইম খেলা শেষ হওয়ার পরে যেটা তাদের প্রাপ্য সেটা যেন সব টিম বুঝিয়ে দেয়। দলবদলের প্রথম দিন শেষে ইতিমধ্যেই বেশ শক্তিশালী দল গঠন করেছে মোহামেডান। সাদা কালো শিবিরে আছেন তাসকিন, রিশাদ সহ গেল আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক নাইম শেখ, বিজয়রা। এদিকে শিরোপা ধরে রাখতে শান্ত, সাব্বির, সৌম্য, রকিবুলদের নিয়ে দল গঠন করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আবাহনী। এছাড়া অন্যান্য দলগুলো তারুণ্য ও অভিজ্ঞতার মিছিলে ব্যস্ত দল সাজাতে। সবকিছু ঠিক থাকলে আগামী 4 মে 12 দল নিয়েই পর্দা উঠবে আসরের। রাফি আমিন, RTV, ঢাকা। রাতের সংবাদ এই পর্যন্তই। মধ্যরাতের সংবাদ 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। রাতের সংবাদ এ পর্যন্তই। মধ্যরাতের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।